পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মাদ্রাসার শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন, স্থানীয়দের ক্ষোভ, অজ্ঞাত ৫,০০০ জনকে আসামি করে মামলা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত, গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে, মন্তব্য ফখরুলের। বিএনপির কার্যক্রমে হতাশ জনগণ, পাল্টা বললেন হালিম। এবং ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এর প্রধান পাকিস্তানে গ্রেফতার। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে, আর ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে সমস্যা সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কর্মবিরতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি। সমস্যা সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আমরা চাই দ্রুত সমাধান, এবং আমরা নিশ্চয়ই শিক্ষক হিসাবে এটা আমাদের জন্য খুব কষ্টের জায়গা। আমরা ক্লাসরুমের বাইরে থাকতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা কথা বলতে পারি, আমাদের যে সমস্যার ব্যাপারটা যেটা আছে, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এটার সমাধানটা খুব সহজ হয়ে যাবে, এটা আমরা নিশ্চিত আছি। কিন্তু সময়টা উনি কখন দেবেন না দেবেন, এটা তো উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, এটা তো ওনার উপর নির্ভর করে। এখানে আমরা কোনো কিছু বলতে পারবো না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বেলা ১২টায় ক্যাম্পাসে অবস্থান নেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। এ সময় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। আমরা চাই যে আমাদের সম্মানটা রক্ষা করা, এবং আমি আশা করি যে সরকারে যারা আছেন তারা অবশ্যই সেই দিকে নজর দিবেন। সরকার যেই মুহূর্তে এখনই যদি এইটা সমাধান হয়ে যায়, তাহলে সাথে সাথে এই শিক্ষকরা আবার ক্লাসে ফিরে চলে যাবে বলে আমার মনে হয় সেটা ফেডারেশনের একটা ঘোষণা চলে আসবে। এদিকে গত দুদিনের মতো আজও সকাল থেকে তালাবদ্ধ ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আসলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। এতে নতুন করে সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের। ক্লাস শুরুর কথা ছিল 11 তারিখ থেকে, কিন্তু এই সমস্যার কারণে ক্লাস বন্ধ হয়ে গেছে। ভার্সিটিগুলো অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা যে নতুন আসছি, আমরা এখন কি করব এটাই বুঝতে পারছি না। সরকার একটা আশু সমাধানই দিবে, যাতে আসলে শিক্ষক শিক্ষার্থী কারো জীবনে যাতে অনিশ্চিত না হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়েও ছিল একই অবস্থা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষার্থী। শিক্ষকদের আন্দোলনের কারণে কার্যত বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি দেওয়া না মানা হয়, এই ধর্মঘট চলতে থাকবে। যেহেতু আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি, এই শিক্ষার্থীরা এই কারণে সেশন জটে পড়তে পারে। এছাড়া একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। মঙ্গলবার দিনভর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের পর বুধবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জীবনযাত্রা। তবে হামলা চালিয়ে শহরের বিভিন্ন দোকানপাট ও শিল্প সাহিত্য কেন্দ্রে আগুন দেয়ায় চাপা আতঙ্ক এবং ক্ষোভ রয়ে গেছে স্থানীয়দের মধ্যে। এ ঘটনায় অজ্ঞাত ৫,০০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ ও রেলওয়ে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটিও। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। দৈনন্দিন কাজের জন্য মানুষ রাস্তায় বের হলেও চাপা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে। গতকালের ঘটনায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা রেলওয়ে স্টেশন সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। ঘটনাগুলোকে পরিকল্পিত বলে মনে করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। অবশ্যই এটা পরিকল্পিত হামলা। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকজন পরিকল্পিতভাবেই
এই স্থাপনাগুলো ধ্বংস করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী চরম অসহায় ছিল, নিরাপত্তাহীন ছিল। অবশ্যই এটা বিচার হওয়া উচিত, কারণ ইসলাম আমাদের এরকম শিক্ষা দিছে না যে কোনো একটা প্রতিষ্ঠানে হামলা দাও। দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চলেছে, কোথাও পুলিশ বিন্দু মাত্র কোনো সংস্থাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে নাই। এদিকে দুপুরে হামলাস্থলগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ভাঙচুর এবং অন্যান্য অপ্রীতিকর নাশকতার ব্যাপারে যেগুলো মামলার এজাহার পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেগুলোই আমরা মামলা নিয়েছি। প্রত্যেকটাতেই 500-700 করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হ্যাঁ, এগুলা পুলিশ তদন্ত করে দেখবে কারা এটার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই তাদের ফাইন্ড আউট করে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে ওই রাতেই এক মাদ্রাসা ছাত্র মারা যান। পরে তার জেরেই মঙ্গলবার সারাদিন শহর জুড়ে তাণ্ডব চালায় মাদ্রাসার ছাত্ররা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে। বিশ্বে যে খাদ্য ঘাটতি রয়েছে তার কিছু অংশ পূরণের সুযোগ রয়েছে বাংলাদেশেরও। বাংলাদেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বল্প সুদে পর্যায়ক্রমে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশুপালন আর কৃষিকাজ বাংলাদেশের আবহমান ঐতিহ্যের অংশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনগণের 20% সরাসরি পশুপালনের সঙ্গে জড়িত। তারপরও বাংলাদেশের দুধের চাহিদার ঘাটতি প্রায় 65%। আর এই চাহিদা মেটাতে বছরে গুঁড়ো দুধ আমদানি করতে হয় 4000 কোটি টাকার। এমন বাস্তবতায় বাংলাদেশে দুধের উৎপাদন বাড়াতে এবছর 5% সুদে 200 কোটি টাকা খামারিদের মাঝে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই বিশ্বব্যাপী মন্দার পরও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল আছে। এমডিজি গোল 1 থেকে 6 পর্যন্ত আমরা বাস্তবায়ন করছি। এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের এখন সেই দিকে দৃষ্টি দিতে হবে যে আমরা যে অর্থনীতি উন্নতি করেছি এই উন্নতিটা আমাদের ধরে রাখতে হবে, এটাকে স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং এখান থেকে আবার আরো উপরের দিকে আমাদের উঠতে হবে, যাতে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত হতে পারে আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। এই যে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি, বাংলাদেশ পায় তার কিছু অংশ পূরণ করতে। তরি তরকারি, ফল মূল, মাছ, মাংস, যে কোনো ধরনের কৃষি পণ্য আমরা উৎপাদন করতে পারি, সেগুলি শুধু প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করার সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে, যা আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করবে, উন্নত করবে। কর্মসূচির আওতায় প্রতি খামারিকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এবং নারী ও প্রান্তিক খামারিদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। খামারিরা তাদের কাছের তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ গ্রহণ করতে পারবেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাব মুক্ত করার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না প্রধানমন্ত্রীর ভাষণে। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে আরো হতাশ করেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ জাতিকে হতাশ করেছে। দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার ভাষণে একটি দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী একটি রুটিন বক্তব্য রেখেছেন। পৌরসভা নির্বাচনের মধ্যে একথা স্পষ্ট হয়েছে যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণই বিএনপির কার্যক্রমে এখন হতাশ। জনগণ চাইলে যে কোনো সময় বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। বুধবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপির অসত্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানান। এই দেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জনগণ যদি চায় যে অবৈধ একটি দলকে তারা অবৈধ হিসেবে দেখতে চায়, ঘোষণা করতে চায়, জনগণ ইচ্ছার প্রতিফলন হয়তো পরবর্তী কেউ করবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনি সামরিক বাহিনীর ঊর্ধ্বে পড়ে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্টে বসে
উনি এই দল গঠন করেছিলেন বিভিন্ন দলকে ভেঙে। এই দলটি জিয়া রহমানের ক্ষমতা দখল যেমন অবৈধ ছিল এবং তার প্রতিষ্ঠিত এই দলটি ঠিক তদ্রুপভাবেই অবৈধ হিসাবে পরিণত হবে। প্রবাসের সময় আরও থাকছে, বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবেন না বলে প্রতিশ্রুতি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশি হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে রাব্বির মতো আর কোনো নিরপরাধ ব্যক্তি যেন নির্যাতনের শিকার না হন সেজন্য তদন্ত করে অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানান গভর্নর। শনিবার মধ্যরাতে মোহাম্মদপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি পুলিশি নির্যাতনের শিকার হন। এ সময় তার কাছে 5 লাখ টাকা দাবি করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তার ভিত্তিতে অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের ঘটনায় আহত রাব্বি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যানজট কমাতে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে রাজধানীর বিভিন্ন সড়কে। তবে কাজ চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় উল্টো প্রকল্প এলাকায় বেড়েছে যানজট। রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। তাই দুর্ভোগ কমাতে নির্মাণ সংস্থাগুলোকে অফ পিক আওয়ারে কাজ করার অনুরোধ ট্রাফিক বিভাগের। আর সেবা সংস্থাগুলোর সমন্বয় ও বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। শেখ জয়েদের রিপোর্ট। ভয়াবহ যানজট থেকে রাজধানীবাসীকে রেহাই দিতেই ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে মহানগর জুড়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা হয়ে যেন দাঁড়িয়েছে নির্মাণ কাজের ফলে সৃষ্ট অতিরিক্ত যানজট। এইসব কাজ করার আগে নিশ্চয়ই আমাদের বিকল্প কোনো পন্থা সরকারের অবলম্বন করা উচিত। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। পুলিশের ট্রাফিক বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন বিড়ম্বনা কমাতে অফ পিক আওয়ার ও ছুটির দিনে বেশি কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে। পুলিশকে অনুরোধ করেছি যে আমাদের যে পোর্শনগুলিতে আপাতত কাজ হচ্ছে সেখানে যেন সাইড ক্লিয়ার করে লেনগুলি ওপেন রাখা যায়, যাতে করে ট্রান্সপোর্ট মুভমেন্টটা সুবিধা হয়। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি। তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। মেট্রো রেলের কাজ শুক্র শনিবারে করার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় পিক আওয়ারকেও ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে জনগণকে এইটুকু মেনে নিতেই হবে। অবশ্য বিকল্প সড়ক ব্যবহার এবং সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। ওনারা ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আরেকটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসিকে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। এটা তারা যাতে খুব স্ট্রং হাতে এবং অত্যন্ত আমি বলবো প্ল্যানিং ওয়েতে এই সমন্বয়টা করে। ভবিষ্যতে কোনো প্রকল্প কাজ শুরুর আগেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তিনি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা যানজট মুক্ত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় মেয়র সাইদ খোকন এই উদ্যোগের কথা জানান। ফুলবাড়িয়াতে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আমাদের মাননীয় রেলমন্ত্রী আমাদের ফার্স্ট স্টেপ স্বরূপ আমাদের আনন্দবাজার যে এলাকাটা আছে সেটা একটা আমরা কমিটি গঠন করেছি। সেই কমিটি কার্যক্রম করবে। রেল মন্ত্রণালয় যখন প্রয়োজন পড়বে আমরা তখন রেল মন্ত্রণালয়কে দিয়ে দিব। আমরা এটা অস্থায়ীভাবে সিটি কর্পোরেশন নিবে, সিটি কর্পোরেশন নিয়ে আপনাদেরকে আমরা আপনার হ্যান্ডওভার করবো এটা ব্যবহার করবার জন্য। এই শহরে যানজট মুক্ত করার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসের পথ পরিহার না করলে 2016 সালের মধ্যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি লাগামহীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। আজকে বিএনপির অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। স্পষ্ট বোঝা যাচ্ছে 2016-র মধ্যেই বিএনপি দলটি তাদের জোট যেমনি ভাবে ভাঙছে, বিএনপি দলটিও ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপিকে ভেঙে একটি দলের ঘোষণা দিয়েছেন।
তেমনিভাবে বিএনপির বুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ যারা, সন্ত্রাসের বিরুদ্ধে যারা, মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত নেতৃবৃন্দ, শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ, খুব বেশি দিন নেই বিএনপি থেকে তারা বেরিয়ে আসবেন। আর যদি সন্ত্রাসের পথে নিজেকে সম্পৃক্ত না করেন এবং সব কিছু ভুলে দেশ মাতৃকার স্বার্থে নিজেদেরকে সম্পৃক্ত করেন, তাহলেই বিএনপির শেষ রক্ষা হবে। আর না হয় এই বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। গণতন্ত্র আছে বলেই মির্জা ফখরুল সাহেবরা লাগামহীন কথা বলতে পারেন, গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা লাগামহীন কথা বলতে পারেন। সমালোচনার পাশাপাশি বাংলাদেশ যে আজকে এগিয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবীতে স্বীকার করছে, দয়া করে সেটিও স্বীকার করুন, সেই বাস্তবতাকে মেনে। পৌর নির্বাচনের পর এবার আইন অনুযায়ী ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে চট্টগ্রামে একটি সড়কের উদ্বোধন শেষে একথা জানান তিনি। পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে সে আইন অনুযায়ী দলীয় প্রতীকে, মানে চেয়ারম্যান পদটি দলীয় প্রতীকে হবে এবং অন্যান্য যে মেম্বারের যে পদগুলো সেগুলো হবে নির্দলীয়ভাবে। তবে দলীয়ভাবে হবে এ নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথম এক্সপেরিমেন্টটাই শুভ, সামনেও শুভ হবে। ইউপি নির্বাচনও ভালোভাবে ইনশাল্লাহ কেটে যাবে। প্রবাসের সময় আরও থাকছে। পাইরেসি বন্ধে এবছরে চলচ্চিত্র পরিবেশন ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে জানালেন তথ্যমন্ত্রী। 25,000 পাইরেটেড ভিডিও কপি সহ 9 জন আটক। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 3,04,903 টাকা। তবে এ টাকার বাইরে আলাদাভাবে কোরবানি দিতে হবে হাজিদের। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। এছাড়া এবছর হজে বাংলাদেশ থেকে মোট 1,13,868 জন অংশ নিতে পারবেন বলেও জানানো হয়, যেখানে সরকারি ব্যবস্থাপনায় 5,000 বাংলাদেশি অংশ নিতে পারবেন। বাকি 1,08,868 জনকেই অংশ নিতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়। হজ করতে আগ্রহীদের 17 জানুয়ারি থেকে 30 মের মধ্যে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এদিকে গত বছর অনলাইনে নামে বেনামে রেজিস্ট্রেশন করার কারণে হাজিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও এবার তা সমস্যা হবে না বলে জানিয়েছে হাব। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য জনপ্রতি 3,04,903 টাকা 18 পয়সা। প্রত্যেক হজ যাত্রীকে কোরবানি খরচ দম বাবদ 10,500 টাকা কম বেশি পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। গতবার যখন বিনা পয়সায় ডাটা এন্ট্রি করা শুরু হয়েছিল তখন দেখা গেল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো নামে আর বাদ জানে, যে নাম যখন হাতের কাছে পাইছে সেটা দিয়েই আমাদেরকে ডাটা এন্ট্রি করে ওটা ফুলফিল করা হয়েছিল। ওখানে যে অনিয়মগুলো হয়েছে সেটি এবার করতে গেলে তার জন্য মূল্য দিতে হবে অগ্রিম। সে কারণে আমরা আশা করছি হয়তো সম্পূর্ণ লাঘব না হলেও ওই সমস্যার আংশিক সমাধান হলেও ইনশাল্লাহ হবে। এবার প্রবাসের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বাস দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে 32 জন। বুধবার কলকাতা থেকে আনুমানিক 200 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের পাঁচকড়িতে এ ঘটনা ঘটে। রাস্তায় হঠাৎ যাত্রীবাহী বাসের একটি চাকা খুলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। নিহতদের মধ্যে 2 জন নারী, 3 জন শিশু ও 3 জন পুরুষ রয়েছে। প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশের সুনাম অর্জন ও সম্মান বাড়াতে সৌদি আরবের আল জুবাইলে বাংলাদেশি কমিউনিটি ফোরাম গঠন করা হয়েছে। বুধবার এক অভিজাত কমিউনিটি সেন্টারে এ ফোরামের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর ডাক্তার আবুল হাসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইকবাল হোসাইন তালুকদার, শেখ আব্দুল মান্নান, জসিমউদ্দিন শামীম সহ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর প্রবাসীদের সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা ও প্রবাসে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানান।
ট্যানারি সাভারে স্থানান্তরের বিষয়ে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে অনড় সরকার। এমন মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা ট্যানারি স্থানান্তর করতে পারবে না তাদের প্লট বাতিল করার বিষয়ে নোটিশ দেওয়া হবে। বুধবার সকালে রাজধানীর খিলক্ষেতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। 72 ঘন্টার সাথে সাথে উকিল নোটিশ পাঠাতে যে তাদের ওগুলি কেন বন্ধ করা হবে না এবং তাদের প্লট কেন ক্যান্সেল করা হবে না, এবং আমি অ্যাকশনে যাবই। প্লট ক্যান্সেল করব, অন্যদিকে হাজারীবাগ আমি বন্ধ করে দেবো। আমি ইতিমধ্যে সরকারের প্রধানের সাথে আলাপ করছি এবং আমি মনে করি এই ছেলে খেলা এটা করা যাবে না। দীর্ঘদিন পর্যন্ত এই ছেলে খেলার মাধ্যমে আমাদের দেশের পরিবেশ দূষণ হয়ে আজকে বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ নদী, সমস্ত নদী নালা শেষ। পাইরেসি ঠেকাতে চলতি বছরে চলচ্চিত্র পরিবেশন ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সকালে রাজধানীর এফডিসিতে র্যাবের টাস্ক ফোর্স আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এর আগে প্রায় 25,000 পাইরেটেড ভিডিও কপি সহ 9 জনকে আটক করে সংবাদ সম্মেলন করে র্যাব। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব 3-এর একটি দল। এ সময় অডিও ভিডিও পাইরেসির সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করে অস্ত্র ও ভারতীয় মুদ্রা জব্দ করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুসারে একে একে আটক করা হয় আরও 8 জনকে। র্যাব জানায় আটককারীরা অডিও ভিডিও পাইরেসি করার পাশাপাশি নির্মাতা, শিল্পী এবং কলাকৌশলীর কাছ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও অডিও সিডির মাস্টার কপি সংগ্রহ করার পর অর্থ দাবি করত। বিভিন্ন সময় হয়তো তারাই মেইন যে কপিটা আছে সেটা পেয়ে যে চলচ্চিত্র নির্মাতা আছে, যে ছবিটা আসলে আগেই বোঝা যায় কোন ছবিটি যে মার্কেটে জনগণ সাদরে গ্রহণ করছে, সেই নির্মাতা এবং যে অভিনেতাদেরকেও তারা ফোন করে থাকে এবং একটি হুমকি দিয়ে থাকে যে হ্যাঁ, আমার কাছে আপনার এই কপিটি আছে, আপনি আমাকে এই পরিমাণ টাকা দেন, অথবা আমি তা আপনাকে মুক্তি পাওয়ার আগে কি এটা আপনাকে মার্কেটে ছেড়ে দিব। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক পাইরেসির প্রতিরোধে নির্মাতা এবং শিল্পীদের আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রিভেন্টিভ কাজটাকেও আরো বেশি করে গুরুত্ব দেওয়া দরকার, যাতে করে এইগুলো শুধুমাত্র আমরা প্রতিকার করলে হবে না, প্রতিরোধও করতে হবে। এবং প্রতিরোধ করতে হলে আসলে আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি প্রত্যেকেরই ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, সেটি আপনারা করবেন, সেই প্রত্যাশা আমরা করব। তথ্যমন্ত্রী বলেন, অচিরেই বাংলাদেশের চলচ্চিত্রগুলোকে সার্ভারের মাধ্যমে প্রেক্ষাগৃহগুলোতে অবমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে সমগ্র চলচ্চিত্র জগৎটাকে ডিজিটাল প্রজেকশনে নিয়ে যেতে হবে, ডিজিটাল পদ্ধতিতে নির্মাণ করতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে নির্মাণ করার পরে কেন্দ্রীয় একটা সার্ভার বসাতে হবে, যেই সার্ভার থেকে সরাসরি আপনি প্রত্যেকটা হলে আপনি চলচ্চিত্র রিলিজ দেবেন। শুধু তাই না, এখান থেকে সুইচ টিপে আপনি সিঙ্গাপুরে অথবা লন্ডনের বাজারেও আপনি ছবিটা দেখাতে পারবেন। সুতরাং এই জায়গাটায় আপনি পাইরেসি বা চুরি করার কোনো জায়গা থাকে না। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেও অডিও ভিডিও পাইরেসি বন্ধ করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে যুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট উৎপাদনে শুল্ক ও কর রেয়াতের পাশাপাশি সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এলইডি লাইটের উপর আয়োজিত এক কর্মশালায় একথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে শিল্প খাতকে এগিয়ে নিতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা সহ সব ধরনের অপ্রয়োজনীয় বিধিবিধানও বাতিল করা হচ্ছে। কর্মশালায় এ খাতের উদ্যোক্তারা জানান, সাধারণ টিউব লাইটের চেয়ে এলইডি বাতি ব্যবহারে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অনেক কম কার্বন নিঃসরণ হয়, কিন্তু বেশি ট্যাক্স ও ভ্যাটের কারণে কম দামে এই লাইট সরবরাহ করা যাচ্ছে না। নানা ধরনের বিষয় আছে, শুল্কের ব্যাপার আছে, করের ব্যাপার আছে, কর রেয়াতের ব্যাপার আছে। আপনাদের তার চেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি ব্যক্তিগতভাবে, যেটাকে আমরা আমলাতান্ত্রিক জুজুর একটা ব্যাপার আছে এখানে, তাকে কমিয়ে আনা। আমরা সচেষ্ট আছি, তবে আমরা জানি যে আমলাতন্ত্রকে আমরা পরিহার করতে পারবো না। এটাকে একটু কম পেইনফুল করা, ব্যথাটা কমানোর জন্য আমরা চেষ্টা করছি এবং বিধিবিধান সংস্কার করে কমিয়ে এনে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অপ্রয়োজনীয় বিধিবিধানগুলো কেটে ছেটে পরিষ্কার করে যাতে করে চলার পথে আমাদের বাধা আরও কম হয়, সেজন্য আমরা সচেষ্ট আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এই সময়ে আর উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির 2 সদস্য হান্নান শাহ ও নজরুল ইসলাম খান। সাক্ষাৎ শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, সরকার তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছিল। তিনি তার বিরুদ্ধে মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করবেন বলেও জানান। টেকসই উন্নয়নের অংশ হিসেবে স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি করেছে বাংলাদেশ। গত 2 দশকে দেশের প্রায় 61% এলাকা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্যাকোসান 6 2016 এর সমাপনী অনুষ্ঠানে এ খাতে বাজেট বাড়ানোর কথাও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সার্কভুক্ত দেশগুলোর স্যানিটেশন সম্পর্কিত চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা আদান প্রদানের এই কনফারেন্সে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, উপমন্ত্রী সহ প্রায় 500 প্রতিনিধি যোগ দেন। 3 দিনের এই সেমিনার শেষে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা ঘোষণা চুক্তিতে সই করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টা আর ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধে দেশের আলেম ওলামাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আহ্বায়ক শাহজাহান খান। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলেম ওলামাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় আলেমদের পক্ষ থেকেও এ বিষয়ে তাদের অনড় অবস্থানের কথা তুলে ধরা হয়। ইসলামের নামে যারা সন্ত্রাস করতেছে এবং আইএস নামে ইত্যাদি যারা করতেছে, তাদের বিষয়ে আলেম ওলামাদের একটা ঐক্যবদ্ধ মতামত ফতোয়া নামে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি লক্ষাধিক আলেমের, খুব ভালো, এবং এই পর্যন্ত প্রায় 1015 মতন দস্তখত হয়ে গেছে। একটা বিদেশেও আন্তর্জাতিকভাবেও ভাবমূর্তি অনেক বৃদ্ধি পাবে যে দেশের, যেহেতু ধর্মের নামে হচ্ছে বিষয়টা, তাই এই দেশের আলেম ওলামারা একাট্টা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। এটা খুবই একটা এফেক্ট করবে। আলেম মাশায়েখ যারা আছেন তাদেরকেও আমি মনে করি যে আমাদের এই আন্দোলনের একটা অংশীদার, এবং আপনাদের শক্তিটাও আপনাদের নিজস্ব একটা অবস্থান এবং আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর একটা অবস্থান যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা মনে করি যে ওদেরকে এই দমন করা খুব সহজ হবে। মূল উদ্দেশ্যটাই হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মানুষ হত্যাকারী এবং মিথ্যাচার, দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিতে চাই। এবারে দেশের বাইরের খবর। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এর প্রধান মাসুদ আজহারকে গ্রেফতার করেছে পাকিস্তান। পাকিস্তানি এক কর্মকর্তার বরাতে বুধবার রয়টার্স জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে মাসুদ আজহার সহ জঙ্গি সংগঠনটির কয়েকজন নেতাকে আটকের খবরটি নিশ্চিত করে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে এখনও মাসুদ আজহারকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। পাক ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের 2 দিন আগে পাঠানকোট হামলার প্রধান সন্দেহভাজন এ জঙ্গি গোষ্ঠীর প্রধানকে গ্রেফতারের খবর জানালো পাকিস্তান। গেল 2রা জানুয়ারি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 7 ভারতীয় যৌথ বাহিনীর সদস্য নিহত হন। ঘটনার পরপরই ভারতীয় যৌথ বাহিনীর টানা 80 ঘন্টার অভিযানে হামলাকারীর 6 জঙ্গির সবাই নিহত হয়। পারস্য উপসাগরে ইরানের ফার্সি দ্বীপের কাছ থেকে 10 নাবিক সহ 2 মার্কিন নৌযান আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছে ইরান। এর আগে নৌযানের নাবিকরা উস্কানিমূলক ও অপেশাদার আচরণ করছিল বলে অভিযোগ তোলে তেহরান। এই ঘটনায় তেহরানের প্রতি ওয়াশিংটন দুঃখ প্রকাশ করেছে বলে জানায় বিবিসি। এরপরই ইরানের পক্ষ থেকে মার্কিন নাবিকদের দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, দেশের জলসীমায় অনুপ্রবেশের কারণে 10 জন নাবিক সহ মার্কিন নৌবাহিনীর 2টি নৌযান আটক করেছে তাদের রেভলিউশনারি গার্ড। বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র পিটার কুক জানান, যান দুটি কুয়েত ও বাহরাইনের জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিয়েছিল। কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। এক পর্যায়ে নৌবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট কুকের বক্তব্যকে সমর্থন করে জানান, বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মার্কিন নাবিকদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি পুরোপুরি পররাষ্ট্রমন্ত্রী নিজেই দেখছেন। অতি দ্রুত এর নিষ্পত্তি করবেন তিনি। আমাদের নাবিকরা সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে আসবে।
Certainly that could. মার্কিন নৌযান দুটি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানও। তবে তাদের অভিযোগ মার্কিন নাবিকরা অপেশাদার আচরণ করছিল। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন নৌযান ইরানের জলসীমায় ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওয়াশিংটন। এর ঘণ্টাখানেক পরই নৌযান দুটি ছেড়ে দেয় ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে মার্কিন নৌযান আটকের ঘটনায় ইরানের আসল চেহারা ফুটে উঠেছে উল্লেখ করে এজন্য তেহরানের প্রতি ওবামা প্রশাসনের নমনীয় নীতিকে দায়ী করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় ইরান ও ওবামা সরকারের সমালোচনা করেছেন আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জেব বুশও। তার মতে, মার্কিন সরকারের প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে তেহরানের দুর্বিনীত মনোভাব। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশকে রুখে দিল মালয়েশিয়ান ক্লাব ফেলডা ইউনাইটেড। এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মামুনুলরা 1-1 গোলে ড্র করেছে মালয়েশিয়ার দলটির সঙ্গে। এই ম্যাচে ড্র করলেও গোল ব্যবধানে এখনও এগিয়ে আছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে মারুফুল হকের দল। সাফে ব্যর্থ বাংলাদেশের সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ঘুরে দাঁড়ানোর এক অনন্য মঞ্চ। আসরের আগে ব্যর্থতা ঘোচানোর প্রতিজ্ঞাও ছিল ফুটবলারদের কণ্ঠে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোয় দ্বিতীয় ম্যাচে মামুনুলদের কাছে সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। কিন্তু আবারও সেই হতাশা নিয়ে ফিরতে হয়েছে সমর্থকদের। কিক অফের অপেক্ষা শুরু হলো খেলা। প্রতিপক্ষ মালয়েশিয়ান সুপার লিগের ক্লাব ফেলডা ইউনাইটেড। 2010 সালে লিগের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া তেমন কোনো বড় অর্জন নেই তাদের ঝুলিতে। অথচ ঢাকা পর্বের প্রথম ম্যাচে সেই তাদের বিপক্ষেই হাঁসফাঁস করতে হয়েছে মামুনুলদের। দারুণভাবে বাঁদিকে ঝাঁপিয়ে এক্সেলেন্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের 9 মিনিটে লিড পাওয়ার সুযোগ পেয়েছিল ফেলডা ইউনাইটেড, কিন্তু আহমেদ ইয়াহিয়া শট রুখে দিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন গোলরক্ষক রানা। আবারও ফিরতি গোল হওয়ার 34 মিনিটে আবারও সেই ইয়াহিয়ার গোলে লিডের সুযোগ, কিন্তু এবারও বাধার প্রাচীর হয়ে দাঁড়ান রানা। খেলেছেন অবশ্যই বলতে হবে, দারুণ দৃঢ়তার পরিচয় দিয়েছেন। 2 মিনিট পর নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন সাখাওয়াত হোসেন রনি। দারুণ একটা সুযোগ পেয়ে গিয়েছিল ওখানে, কিন্তু সাখাওয়াত হোসেন রনি। উল্টো তাদের উপর আরো চড়া হয়ে ওঠে ফেলডা ইউনাইটেড, কিন্তু বারবারই দলকে রক্ষা করেছেন গোলরক্ষক রানা। তবে 55 মিনিটে আর পেরে ওঠেননি তিনি। হাসান জাইদির ক্রস আর মোহাম্মদ হাদিনের শট জালে জড়ালে 1-0 লিড পায় মালয়েশিয়ার ক্লাবটি। হতাশ হয়ে পড়ে পুরো বঙ্গবন্ধু স্টেডিয়ামের কয়েক হাজার দর্শক। মোহাম্মদ হাদিন গোল করলেন, ডিফেন্স থেকে উঠে এসে গোলটি করলেন। তবে 76 মিনিটে ম্যাচে সমতা আনে মারুফুল হকের দল। হেমন্তর জায়গায় মাঠে নেমে দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে গোল পেলেন মিঠুন চৌধুরী। গোল, দারুণ একটি গোল, দেখার মতন। সেই সঙ্গে দলকেও এনে দিলেন স্বস্তির সমতা। ম্যাচের বাকি সময় আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও আর গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে ফেলডা ইউনাইটেড ও বাংলাদেশ। লম্বা বাঁশি বাজিয়ে জানালেন যে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ কিন্তু অমীমাংসিত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। প্রশাসনিক কার্যক্রম বন্ধ, আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের ক্ষোভ, অজ্ঞাত 5000 জনকে আসামি করে মামলা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে, মন্তব্য ফখরুলের। বিএনপির কার্যক্রমে হতাশ জনগণ, পাল্টা বললেন হানিফ। এবং ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এর প্রধান পাকিস্তানে গ্রেফতার। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।